সবাইকে ইডুহাব অনলাইন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত। তো আজকে আমরা জানব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন সম্পর্কে। প্রথমে আসি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রেক্ষাপট, অর্থাৎ কেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা এই কমিশন গঠন করা হয়েছিল। তো আমরা সকলেই জানি যে 1947 সালে ভারতবর্ষ প্রথম স্বাধীন হয় এবং স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়ে আমরা ইংরেজ শাসনের অধীনে ছিলাম। তো তোমরা ক্লাস 11-এ জেনেছো যে স্বাধীনতার পূর্ববর্তী অর্থাৎ ইংরেজ শাসনকালে কিন্তু আমাদের তেমনভাবে শিক্ষার অগ্রগতি হয়নি, বা ইংরেজরা কিন্তু ব্রিটিশরা চায়নি যে ভারতবর্ষের মধ্যে শিক্ষা বিস্তার হোক, তাতে তাদের রাজত্বটা ক্ষুণ্ণ হতে পারে। সেই ভয়ে শুধুমাত্র কিছু দক্ষ নাগরিক সৃষ্টি করেছিল তাদের নিজেদের কাজ চালাবার জন্য। যাই হোক, তো যখন ভারতবর্ষ প্রথম স্বাধীন হলো 1947 সালে, তখন এক নতুন ভারতের সূচনা হলো। অর্থাৎ এই ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল বিশেষজ্ঞ মানুষ বা গুণী মানুষ বা ভালো নাগরিক। তাই এই দক্ষ নাগরিক তৈরি করতে গেলে কি দরকার? শিক্ষার দরকার। এবং দক্ষ নাগরিক কোন শিক্ষার দ্বারা গঠিত হবে? উচ্চ শিক্ষার দ্বারা। সেই জন্য সেই সময়কার প্রয়োজনের ভিত্তিতে চিন্তা করলো যে এই অবস্থায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ নাগরিক তৈরি করতে হবে। সেই জন্য উচ্চ শিক্ষার উপর জোর দেওয়া হলো এবং এই বিষয়ে এই রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অবতরণ। তাহলে 1948 সালে 5 নভেম্বর বা 5ই নভেম্বর 10 জন সদস্যকে নিয়ে এই কমিশন গঠন করা হয়। এর মধ্যে 7 জন ছিল আমাদের ভারতীয় সদস্য এবং 3 জন ছিলেন বিদেশি সদস্য। তো এই কমিশন বা যে কোনো কমিটি গঠিত হয়, একজন সভাপতি থাকে, একজন সম্পাদক থাকে এবং বাকিরা সদস্য। তো এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অর্থাৎ রাধাকৃষ্ণন সম্পর্কে তোমরা অনেকেই জানো যে রাধাকৃষ্ণনের জন্মদিনকে কিন্তু আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি 5ই সেপ্টেম্বর। তো এই রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল বলে এই কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, সভাপতি মানে কি? সভাপতি মানে প্রেসিডেন্ট। তোমরা অনেক সময় ভুল করো, সভাপতি আর সম্পাদক। আর এই কমিশনের সম্পাদক ছিলেন অর্থাৎ সেক্রেটারি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত বা এন.কে সিদ্ধান্ত। তোমাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে। তো এই তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠন করা হয়? 1948 সালে। এবং পরে একটি সাল আছে 1949। অর্থাৎ তোমরা প্রত্যেকটি শিক্ষা কমিশনে কিন্তু এই সালটি পাবে, দুটো করে সাল থাকে। এর অর্থই হচ্ছে প্রথম সালটি হচ্ছে কমিশনের গঠনের সাল এবং পরবর্তী সালটি হচ্ছে কমিশন তাদের রিপোর্টটা পেশ করে বা জমা দেয়। তো এই দীর্ঘ 1 বছর পর 1949 সালের অগস্ট মাসে কমিশন 747 পৃষ্ঠার একটি রিপোর্ট কিন্তু জমা দেয়। সেখানে কতগুলি বিষয়ের আমরা উল্লেখ পাই। তো তার মধ্যে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ। আর বাকি যে বিষয়গুলি আছে সেগুলো আমরা শুধু ছোট ছোট করে একটু পড়ে নেব, শুধু শর্ট কোশ্চেনের জন্য। এখান থেকে দুটি তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে, সেটি হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এখন আসা যাক আমাদের মূল আলোচনা পর্বে। এখানে দেখতেই পাচ্ছ যে উচ্চশিক্ষার লক্ষ্যগুলিকে অনেকটা সহজ সরলভাবে সাজানো হয়েছে, যেটা তোমাদের বুঝতে এবং লিখতে অনেক সুবিধা হবে। প্রথমে আসা যাক যে কমিশন উচ্চশিক্ষার কি কি লক্ষ্যের কথা বলেছেন। প্রথম হচ্ছে নতুন ভারত গঠন বা নব ভারত গঠন। এর অর্থ কি? এর অর্থ, আচ্ছা এর আগে একটু কথা বলে নিই, আমি অ্যাভয়েড করে গেছি, যে 1948 সালে এই কমিশন গঠিত হয় বলে এটি কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। তাহলে নতুন ভারত মানে কি? দেশ সবে স্বাধীন হয়েছে, অর্থাৎ ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছে। এখন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা নেতৃত্ব দেওয়া
বা বিভিন্ন যে দৃষ্টিকোণ আছে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষি, বিজ্ঞান চেতনা, এই সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে গেলেই কিন্তু ভারতবর্ষ অর্থাৎ কোনো একটি দেশের কিন্তু উন্নতি ঘটে। তাহলে তার জন্য কি হচ্ছে, স্বাধীনতার পরবর্তীকালে এই নতুন একটি ভারত কিন্তু গড়ে উঠবে। আর সেই গঠনের জন্য কিন্তু উচ্চশিক্ষার লক্ষ্য হিসেবে এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নেতৃত্বদানের যোগ্য ব্যক্তি তৈরি করা। অর্থাৎ যে কোনো দেশকে চালাতে গেলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যোগ্য নেতৃত্ব সবসময় প্রয়োজন। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, যেমন রাজনীতিকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদ দরকার, অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন অর্থনীতিবিদ দরকার, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো শিক্ষক শিক্ষিকা দরকার, তো কৃষিক্ষেত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ভালো প্রযুক্তি দিতে হবে, তো গবেষণা দরকার, বিজ্ঞানকে ঠিক একই রকমভাবে প্রয়োগ করতে হবে। তার সাথে সাথে একটি মূল বিষয় হচ্ছে সমাজ, অর্থাৎ আমরা সমাজে বাস করি, এই সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজের উন্নতি করতে হবে। তাহলে এই সমাজের উন্নতি, এই যে বিভিন্ন বিষয়গুলি আমি বললাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি ঘটাতে গেলে কিন্তু সুষ্ঠু নেতৃত্ব দানের দরকার, অর্থাৎ যোগ্য ব্যক্তি দরকার। তাহলে উচ্চশিক্ষার মাধ্যমে এই সমাজে বা আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দানের মানুষ বা যোগ্য নেতা নেত্রী তৈরি করা কিন্তু একটি অন্যতম কাজ। তৃতীয় পয়েন্ট হচ্ছে কৃষ্টির সংরক্ষণ, সঞ্চালন ও উন্নতি সাধন। অর্থাৎ কৃষ্টি কি? কৃষ্টি মানে হচ্ছে কালচার, অর্থাৎ আমাদের নিজস্ব যে আদব কায়দা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, নিজেদের পরিবারের রীতিনীতি, এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমাদের কৃষ্টি। তাহলে আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে অনেক জাতি, অনেক ধর্ম কিন্তু আমরা একসাথে বসবাস করি। তো প্রত্যেকটি ধর্ম, জাতি, আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষের কিন্তু নিজস্ব কৃষ্টি আছে। অর্থাৎ এই কৃষ্টিকে কি করতে হবে, আমাদের আগের প্রজন্ম থেকে আমরা সেটাকে গ্রহণ করে কি করছি, সেটা আমাদের মধ্যে সংরক্ষণ করে রাখছি, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে সেই পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু আমরা সঞ্চালিত করে দিচ্ছি। এবং এর সাথে সাথে যে বিষয়গুলির প্রয়োজন ঘটানো, পরিবর্তনের প্রয়োজন আছে, সেই বিষয়গুলোকে আমরা কিন্তু পরিবর্তন করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জন্য কৃষ্টির সংরক্ষণ, সঞ্চালন এবং উন্নতি সাধন কিন্তু অবশ্যই দরকার। পরেরটি হচ্ছে প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। অর্থাৎ উচ্চশিক্ষার একটি প্রধান লক্ষ্য হবে আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে, তার অপব্যবহার করলে চলবে না। তার সাথে সাথে মানব সম্পদকেও ব্যবহার করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, দেখো প্রাকৃতিক সম্পদ তো আমরা বুঝলাম যে আমাদের খনিজ তেল, বিভিন্ন খনিজ দ্রব্য, আকরিক লোহা, জল, এই বিষয়গুলি হচ্ছে সবসময় প্রাকৃতিক সম্পদ। তাহলে মানব সম্পদ কি? আসলে মানব সম্পদ হচ্ছে যখন কোনো মানুষ তার নিজের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নতিতে সাহায্য করে, তখন সে কিন্তু মানব সম্পদে পরিণত হয়। অর্থাৎ এক্ষেত্রে উদাহরণ দেওয়া যায়, আমরা যারা চাকরি করছি বা যারা শিক্ষক বা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে, তারা কিন্তু আমরা সারা বছর ধরে সরকারকে ট্যাক্স দিচ্ছি। তাহলে এই ট্যাক্সের দরুন কিন্তু আমাদের যে রাজস্ব, কেন্দ্রীয় বা রাজ্যের রাজস্ব, সেটা কিন্তু কি হচ্ছে, মজবুত হচ্ছে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার আরেকটু অন্যভাবে বলা যায়, দেখো আজকে আমি একজন টিচার, তো আমার পেছনে সরকার কিন্তু, আমি যখন মাস্টার ডিগ্রি অর্থাৎ MA পাস করেছি, সেই পর্যন্ত সরকার আমার পেছনে বিনিয়োগ করেছে। অর্থাৎ ধরা যাক প্রায় 22-23 বছর বা 24 বছর আমার পেছনে সরকার ইনভেস্ট করেছে। এখন পরবর্তী আমি 60 বছর বয়স পর্যন্ত আমি সরকারকে কিন্তু রিটার্ন দিতে থাকবো, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেব, এবং প্রত্যেক বছর নতুন নতুন স্কুলে ব্যাচ আসবে, তাদেরকে পড়াবো। তো
এই যে বিষয়টা, অর্থাৎ এখন কিন্তু আমি সরকারের কাছে একটি মানব সম্পদ, আমি সরকারকে দিচ্ছি, দেশের উন্নতিতে, দেশের অর্থনীতিতে সাহায্য করছি, শিক্ষাগত দিক থেকে, সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে দেশকে গড়ে তোলার কাজে কিন্তু সবসময় আমরা ভূমিকা পালন করছি। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন কিন্তু মানব সম্পদ। তাহলে এই যে প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে যদি ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু এই দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। অর্থাৎ মানুষ যদি এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে না জানে, তাহলে কিন্তু সেই প্রাকৃতিক সম্পদ কিন্তু অপব্যবহার হবে। তাহলে এই উচ্চশিক্ষার লক্ষ্য হবে এই প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহারের জন্য যোগ্য মানুষ তৈরি করা। নেক্সট, সামাজিকতার বিকাশ ও সমাজ পরিবর্তন। এখানে দুটি কথা আছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু সামাজিক জীব, সমাজ ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। ইতিহাস থেকে আমরা পড়েছি যে নিজেদের স্বার্থ রক্ষা বা নিজেদের বাঁচার তাগিদে মানুষ আস্তে আস্তে দলবদ্ধভাবে সমাজ গড়তে শুরু করেছে। তো সামাজিকতা মানে কি? অর্থাৎ সমাজের রীতিনীতি, নিয়ম কানুন, আদব কায়দা যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি যখন আমি নিজে জানবো, নিজের মধ্যে সেই বিষয়টা চলে আসবে, তখন কিন্তু সামাজিকতার বিকাশ ঘটবে। আর নিজের মধ্যে যখন এই সামাজিকতার বিকাশ ঘটতে শুরু করবে, তখন কিন্তু আমি যে সমাজে বাস করি, সেই সমাজ যদি কলুষিত থাকে বা বিভিন্ন যে অসুবিধাগুলি থাকে, সেগুলো দূর করে আমি আস্তে আস্তে আমার সমাজটাকে উন্নতির দিকে বা অগ্রগতির দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার ফলে কি হচ্ছে? ধীরে ধীরে সামাজিক পরিবর্তন হচ্ছে। আসলে বিষয়টা, এই সমস্ত বিষয় কিন্তু ব্যক্তির প্রথম পরিবর্তন দরকার, তারপর সমাজ পরিবর্তনের দরকার, তারপর রাজ্য, তারপরে রাষ্ট্র বা দেশ। এইভাবে কিন্তু ব্যক্তি থেকে শুরু হচ্ছে, সমাজ থেকে শুরু হচ্ছে। তো আমাদের ব্যক্তির এবং সামাজিক পরিবর্তন যদি না হয়, দেশ কিন্তু বা রাজ্য কখনোই এগিয়ে যেতে পারবে না। পরেরটি হচ্ছে চারিত্রিক বিকাশ। অর্থাৎ এটা বলতেই তোমরা জানো যে চারিত্রিক বিকাশ বলতে আমার নিজের চরিত্রের উন্নয়ন। অর্থাৎ আমি নিজে কি রকম, সেটাই আমার চরিত্র। নিজে আমি অন্যের কাছে যেভাবে পরিচিত, সেটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে যে কোনো ভালো সমাজ তৈরি করতে গেলে কিন্তু সেই সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষের কিন্তু চরিত্র অনেক উন্নতি ঘটাতে হয় বা উত্তরণ ঘটাতে হয়, তবেই গিয়ে কিন্তু সেই সমাজ পরিবর্তন বা সমাজের অগ্রগতি হবে তথা দেশের অগ্রগতি হবে। তাহলে সেই জন্য কি হবে? শিক্ষার্থীদের মধ্যে ন্যায় নীতি, মূল্যবোধ, আদর্শ, দায়িত্ব, নাগরিক অধিকার, কর্তব্য, এই সমস্ত কিছু কিন্তু তাদের মধ্যে গড়ে তুলতে হবে। তার ফলে তার মধ্যে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তার চারিত্রিক উন্নয়ন ঘটবে। নেক্সট, বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার। অর্থাৎ আগেই বলেছি দেশ সবে স্বাধীন হয়েছে, সেখানে দেশ সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, বাণিজ্য সমস্ত দিক থেকে আবার নতুন করে শুরু করতে হবে। নতুন দিগন্ত কিন্তু আমাদের সামনে খুলে যাচ্ছে। এই সমস্ত কিছুর উন্নতি ঘটলেই তবেই কিন্তু একটি ভালো দেশ বা দেশের উন্নয়ন ঘটবে। তাহলে শুধুমাত্র শিক্ষাকে অগ্রাধিকার দিলে হবে না, তার সাথে সাথে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। আধুনিক সারা বিশ্বে যে বিজ্ঞান চেতনা, সেই বিজ্ঞান চেতনাকে কাজে লাগাতে হবে। তার সাথে সাথে ছোট ছোট শিল্প, বড় শিল্পর ক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে, টেকনিক্যাল এডুকেশন। এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি নির্ভর দেশ। আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিজীবী, অর্থাৎ তারা কৃষক। তাহলে সেখানে এই কৃষি নির্ভর দেশে কৃষি শিক্ষার প্রসার ঘটানো কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। তার জন্য বিভিন্ন গবেষণা দরকার, বিভিন্ন কৃষি আধিকারিক বা যারা কৃষি বিষয় সংক্রান্ত গবেষণা করেন, তো এই বিষয়গুলোর কিন্তু উন্নয়ন দরকার। তো সেই জন্য কমিশন এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পরেরটি হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। অবশ্যই আমাদের ভারতবর্ষ স্বাধীন, আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের নিজস্ব একটি গণতন্ত্র আছে। তো গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব, সাম্য, ন্যায় বিচার ইত্যাদি। এইগুলি কিন্তু গণতন্ত্রের মূল চাবিকাঠি। তো একজন শিক্ষার্থীর মধ্যে বা ব্যক্তির মধ্যে যে গণতান্ত্রিক নীতি, আদর্শ, দায়িত্ব, কর্তব্য, আমাদের মৌলিক অধিকার, এই
সমস্ত কিছু আমাদের গণতন্ত্রের প্রতি দায় দায়িত্ব, সমাজের প্রতি দায় দায়িত্ব, এগুলো কিন্তু তার মধ্যে আস্তে আস্তে বিকশিত করতে হবে। ফলে ধীরে ধীরে তার মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটবে এবং দেশের অগ্রগতি বা উন্নয়ন ঘটতে শুরু করবে। নেক্সট, জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা বোধের বিকাশ। অর্থাৎ আমার নিজের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে যদি গণতান্ত্রিক যে গুণাগুণগুলি আছে সেইগুলির যদি বিকাশ ঘটে, তার মধ্যে কিন্তু জাতীয় সংহতি ধীরে ধীরে আস্তে আস্তে তৈরি হতে থাকবে। তাহলে এই জাতীয় সংহতি থেকে কি হবে, ধীরে ধীরে আমাদের অন্যান্য যে দেশ, অর্থাৎ আমরা বিদেশ যেটা বলি, বিদেশের যে আমাদের যে রীতিনীতি সেগুলোকে আমাদের কিছুটা জানতে হবে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ কোনো দেশের অর্থনীতি কিন্তু সেই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু অর্থনীতি কখনো চাঙ্গা হয় না। তোমরা দেখেছো যে যখন একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্য যে দেশের সব থেকে বেশি, সেই দেশ কিন্তু ধনী দেশ পৃথিবীতে। তো সেই জন্য কি হচ্ছে, জাতীয় সংহতির পাশাপাশি আন্তর্জাতিকভাবে কি হচ্ছে, আমাদের সম্পর্কগুলো তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীর মধ্যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটাতে হবে। এছাড়াও উচ্চশিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ধর্ম ও নীতি শিক্ষা। অর্থাৎ আমি আগেই বলেছি যে আমাদের ভারতবর্ষ অনেক ধর্ম, অনেক জাতির মানুষ আমরা বসবাস করি, আর ধর্মের সাথে কিন্তু সেই দেশের আদর্শ, শিক্ষার নীতি, শিক্ষার আদর্শ, জীবনের আদর্শ সমস্ত কিছু কিন্তু জড়িয়ে আছে ধর্মকে কেন্দ্র করে। তাই তার মধ্যে ধর্মীয় শিক্ষা বা ধর্মের যে শিক্ষাগুলি আছে সেগুলি, তার যে নিয়ম বা নীতিগুলি আছে, তার যে আদর্শগুলি আছে সেগুলো কিন্তু দিতে হবে। তার সাথে সাথে নীতি শিক্ষা মানে নৈতিকতা শিক্ষা, আমার কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সমস্ত বিষয়গুলি তার মধ্যে কিন্তু তৈরি করতে হবে। তার ফলে তার মধ্যে যে বিচার বুদ্ধি বা বিচার করার ক্ষমতা কিন্তু অনেক বেশি এগিয়ে যেতে শুরু করবে। তো মূলত আমরা এখানে দেখো 10টি পয়েন্ট আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে বা তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার সহজ এবং গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট বা লক্ষ্য। তো তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।